2015 14ই আগস্ট এই তারিখটা এখন হয়তো অনেকের মনে নেই, কিন্তু যারা ভালো বাংলা ছবি দেখতে ভালোবাসেন সেই দিনটা সেই বছরে তাদেরকে বেশ খুশি করেছিল, কারণ সেই সময় মুক্তি পেয়েছিল চূর্ণী গাঙ্গুলির নির্বাসিত। লেখককে ভাবতে দিতে চাইছো না, লিখতে দিতে চাইছো না, বাঁচতে দিতে চাইছো না। তারপর অনেক দিন গেছে, অনেক তারিখ গেছে, কিন্তু চূর্ণীদি নিজের ছবি নিয়ে আসেননি। আর কটা দিন আমি ঠিক ফিরবো। তবে অবশেষে এলেন প্রায় 3 বছর পর তারিখ নিয়ে। জীবনের কোন দিন যে কোন মোড়ে এসে দাঁড় করাবে কেউ জানে না, প্রত্যেকটা দিন আনন্দকর। বুঝতেই পারছেন আমরা কথা বলছি তারিখ নিয়ে, এবং আমাদের সঙ্গে আছেন চূর্ণীদি এবং কৌশিকদা, দুজনকেই ওয়েলকাম জানাই। তো এই যে তারিখ, আমি যেটা শুরুতেই বলছিলাম 3 বছর পর তারিখ এলো, তোমার তারিখ এলো, দর্শকদেরও তোমার তারিখ এলো দর্শকদের কাছে, সেটা এতটা দেরি কেন হলো চূর্ণীদি? মানে অনেকেই ভাবছিলেন নির্বাসিতর পর আবার এরকম একটা ভালো ছবি কবে পাবেন সকলে তোমার থেকে। নির্বাসিতর পরপরই আমার এই ছবিটা লেখা শুরু হয়ে যায়। আমার সবসময় ছবি লিখতে একটু সময় লাগে, তো লিখে ফেলি এবং তারপরে আমরা এটা করার পরিকল্পনাও করেছিলাম এবং অনেকটাই কাজ এগিয়েছিল, কিন্তু লজিস্টিক্যাল নানা কারণে ছবিটা তখন হয়ে উঠতে পারেনি এবং তারপরে সেটা পড়ে থেকেছে। অন্যান্য কনসেপ্ট নিয়ে ভাবনা চিন্তা চলেছে, অন্যান্য কিছু স্ক্রিপ্টসও আমি লেখা শুরু করেছি, কিছুটা প্রায় শেষ, কিছু স্ক্রিপ্ট অল্প অল্প ধরা রয়েছে। কিন্তু আমার মনে হলো যে তারিখ ছবিটা আমার বানাতে সব থেকে বেশি ইচ্ছে করছে এবং আমি মনে করি যেটা ইচ্ছে করে সেটা বোধহয় আরও বেশি ভালো করে তার মধ্যে কমিটমেন্ট করে জিনিসটা তৈরি করা যায়। কাজে পরবর্তীতে যখন অপেরা মুভিজ থেকেই কথাবার্তাটা হলো এবং ওরা গল্প কনসেপ্ট শুনে তারপরে স্ক্রিপ্টটা শুনলেন, দে ওয়ার ভেরি হ্যাপি। তো আমি খুব খুশি যে তারিখটা তারপরে তৈরি করতে, ফাইনালি ওটাই তৈরি করতে পারলাম। কারণ মাঝে অন্যান্য স্ক্রিপ্ট লেখার কারণটাই হচ্ছে যে এইটাই ভাবনা নিয়ে যে যদি অন্য কোনো গল্প, কিন্তু সেটা তারিখটাই আমি করতে পারলাম, সেটা নিয়ে আমি ভীষণ খুশি। বিকজ আমি মনে করেছি সেই মুহূর্তে দাঁড়িয়ে দ্যাট ইজ দ্য ফিল্ম আই ওয়ান্ট টু মেক। এবং স্ক্রিপ্টটা পড়ে থেকে আরও ভালো হয়েছে, কারণ মাঝে মাঝে সেটাকে রিভিজিট করেছি এবং সেটা চেঞ্জও হয়েছে। অরিজিনাল যা ভেবেছিলাম তার থেকে অনেক বদল ঘটেছে তাতে, ইন টার্মস অফ স্টোরি টেলিং, ইন টার্মস অফ ক্যারেক্টার। তো সেই চেঞ্জেসগুলো আশা করছি ফর দ্য বেটারই হয়েছে। মানে দেরি হলেও সেটার ফলটা বেশ ভালোই হচ্ছে, আশা করছি। একদম 12 তারিখ তো দর্শকদের জন্য খুব স্পেশাল হতে চলেছে, কিন্তু তোমার এই তারিখে কোন দিনটা যে আসলে গুরুত্বপূর্ণ সেটা আমরা বুঝতে পারছি না। টিজারে বেশ কিছু তারিখ দেখেছি, ট্রেলারে কোনো তারিখ দেখতে পাচ্ছি না। তো এই তারিখে কৌশিকদা মানে এই কোন তারিখটাকে ইম্পর্টেন্ট করছে, বা কৌশিকদা এই তারিখে আসছে কিভাবে, সেটা যদি তোমরা বলো। মানে আমরা করে বুঝতে পারছিলাম না। কৌশিকদার ক্যারেক্টার যেটা, তার আমি এটা বলার আগে বলি যে তারিখের গুরুত্বটা, তারিখ আমার ছবিতে একটা প্যাটার্ন নিয়ে এগোয়। যেমন ধরো একটা 14 তারিখ, তারপরের 14 তারিখে কি ঘটছে, তারপরের মাসের 14 তারিখে কি ঘটছে, আগামী বছর ওই একই মাসের 14 তারিখে কি ঘটছে, এরকমভাবে জিনিসটাকে ফলো করা হয়। কিছু ডেট প্যাটার্নস আছে আমার, যেগুলো আমরা কোথাও কোথাও ভেতরে ভেতরে এগুলো কিন্তু ভাবি যে আমাদের লাইফটা যেভাবে এগোয় আমরা এই ধরনের ভাবনা রেখে থাকি। তো কৌশিকের যে ক্যারেক্টার, তার তাৎপর্য হচ্ছে গল্পে, তার উপস্থিতির তাৎপর্য হচ্ছে 26শে এপ্রিলে, 2 বছরের 26শে এপ্রিলে তার খুব ইম্পর্টেন্স এই ক্যারেক্টারের। আচ্ছা, এবং সেটা কিভাবে সেটা গল্প দেখলে বোঝা যাবে। বা 26 এপ্রিল হচ্ছে কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারের খুব ইম্পর্টেন্ট একটা কন্ট্রিবিউশন আমার, কারণ ওই দিনকে না জ্যেষ্ঠপুত্র রিলিজ করছি। কি ঘটনা চক্রে দেখো ডেট প্যাটার্নস আমরা বলছি, আমার এক্ষুনি স্ট্রাইক করলো। তুমি স্যার দেখো ব্যাপারটা কি আশ্চর্য, কোইন্সিডেন্স। এটা কিন্তু এটা সত্যি এই এক্ষুনি বলছে মুহূর্তে আমরা কেন, বুঝতে 26 এপ্রিল পারলাম। বলছে কেন? বলতে পারেন তাই তো 26 এপ্রিল তো আছে ওখানে। আরে এখানে তো জ্যেষ্ঠ, ওখানে 2 বছরের 26শে এপ্রিল আছে। আরে বাবা, 2 বছরের 26শে এপ্রিল রয়েছে কৌশিকের ক্যারেক্টারের, এবং এখানে দেখো এই বছরের 26শে এপ্রিলে জ্যেষ্ঠপুত্র নিয়ে আসছে। বারে কি অদ্ভুত। মানে তুমি যখন 26শে এপ্রিল ভেবেছিলে তখন কিন্তু ভাবনি এই 26শে এপ্রিল ইম্পর্টেন্ট হয়ে যাবে। এইটাই ব্যাপার, আমার গল্প এটাই বলে, জানো তো, যে আমরা অনেক ডেটকে ভাবি না যে কি গুরুত্ব নিয়ে নেবে। আমি যখন লিখেছি 26শে এপ্রিল তখন আমি জানি না, বা কৌশিকও যখন অভিনয় করেছে ও তো জানি না যে 26শে এপ্রিল একটা অন্যভাবে আসবে। আর সত্যি কিন্তু 26শে এপ্রিল জ্যেষ্ঠপুত্র রিলিজ করছে।
মানে ঘটনাটা ঘটে গেল এই ছবির। বছরেই ঘটছে, যে বছর তারিখ রিলিজড হবে। এই ডেট প্যাটার্নগুলো ভীষণ ইন্টারেস্টিং লাগে আমার, যে বাহ, একটা এটা দারুণ সত্যি। না যেমন হ্যাঁ। ওর দিদিমার এই কথাটা মাঝে মাঝে উঠছে, ওর দিদিমার জন্মদিন হচ্ছে 14ই এপ্রিল, এবং আচ্ছা আমাদের পরিবারে ওটাকে নববর্ষ হিসেবে ওই দিদিমার জন্মদিনই। এবং এই মানুষটি 95-96 বছর বেঁচে ছিলেন, আমাদের ছেলে 2-1 বছর আগে চলে গেছেন। এখন এই যে 95-96 বছর জন্মদিন পালন হয়েছে, আর দিদিমা চলে গেছিলেন 14ই এপ্রিল ওনার ওনার জন্মদিন। জন্মদিনে। আচ্ছা, এবার প্রতি বছর কিন্তু উনি মৃত্যুদিন উদযাপন করেছেন জন্মদিনে। মানে তোমরা মানে এখন 14 এপ্রিলটা কি হয় এখন? আর নিশ্চয়ই উদযাপন করা হয় না, না। এই 14 এপ্রিল না, নববর্ষ হয় আমরা আবার। আমরা জন্মদিন আমার যেই কারণে আমার ছবিতে ছবিটা যদিও এই প্যাটার্নসগুলোর কথা বলে, তারিখে জন্ম মৃত্যু নিয়ে কথা বলে আমার ছবি, অনেক ট্র্যাজেডিজ আছে আমার ছবিতে এবং অনেক সেলিব্রেশনও রয়েছে, আমাদের কিন্তু ফোকাসটা হচ্ছে সেলিব্রেশনে। কারণ জন্ম মৃত্যু এবং মাঝে যে জীবন, এটা নিয়ে আমার গল্প, সেই মাঝের তারিখগুলোকে নিয়ে এবং জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ এগুলোর কানেকশনটা নিয়ে আমার গল্পটা। কিন্তু জন্ম মৃত্যুর পরেও তো আরেকটা জন্ম হয় নতুন প্রজন্মের, যেটা নতুন প্রজন্মকে দিয়ে একটা নতুন সার্কেল অফ জীবন নিয়ে শুরু হয়, অথবা আমাদের শেখানো কথা বা আমাদের দেখানো পথ, আমাদের আদর্শগুলো এগিয়ে নিয়ে যায়, সেভাবে কিন্তু একটা নতুন সাইকেল আবার শুরু হয়। তো আমার কাছে সেলিব্রেশনটাই খুব ইম্পর্ট্যান্ট। মানে খারাপগুলো থাকলেও ভালোটা মূলত না দেখো এই এই ছবিটা ছবিতে না দেখানো আমার হচ্ছে খালি তারিখের। অ্যাক্সিডেন্টটা এই যে 12ই এপ্রিল আসছে, নববর্ষে আসছে। নববর্ষে এর থেকে যথাযথ ছবি আর হতে পারে না। এই কারণে নববর্ষে আমরা সব ঠিক করি যে এই বছরটা এরমভাবে কাটাবো, এই বছরটা এরমভাবে কাটাবো, এই রেজলিউশন নিই, তাই তো? যে কোনো নিউ ইয়ার বা নববর্ষে খুব বেশি হয় আমার মনে হয়। এই ছবিটা না সেই রেজলিউশনের রাস্তা দেখিয়ে দেয় একটা, যে সোশ্যাল মিডিয়া নিয়ে, মোবাইল, ফেসবুক বলো, টুইটার বলো, যা হোয়াটসঅ্যাপ বলো, এটা নিয়ে যথেচ্ছ চলছে, অপচয় হচ্ছে, সেটা যে এত বড় একটা রেসপন্সিবল মাধ্যম। সোশ্যাল মিডিয়াকে যে এরকম এক সম্মান দেখানো, তারিখের আগে আমি কোনো ছবি আমি বলতে পারছি না। এবং সেইখানে তারিখ, প্রত্যেকটি মানুষ এখন ফেসবুক টুইটার ছাড়া থাকতে পারে না, হোয়াটসঅ্যাপ ছাড়া থাকতে পারে না। তারিখ বলে দেয় যে তোমার হাতে বিরাট অস্ত্র তুলে দিলাম, এর মাধ্যমে তুমি অমরত্ব পাবে। যেদিন তুমি থাকবে না, তোমার ভাবনাগুলো লিপিবদ্ধ হয়ে দলিল হয়ে থাকলো। কাজে তারিখ বুঝিয়ে দেয় যে সোশ্যাল মিডিয়া আসলে তুমি তোমার নিজের আত্মজীবনী লিখছো, কিভাবে একদম, লিখবে এটা তোমার সত্যি। দায়িত্ব। এটা যেটা কিন্তু ব্রিলিয়েন্ট। দারুণ এবং আমার কথা। বাড়িতে আমি সারাক্ষণ গল্প ভাবি, পাশে আমার ঘরে আমার পাশে থাকতে থাকতে ঘুরতে ঘুরতে এরকম একটা আইডিয়া কোথা থেকে বার করে নিয়ে চলে গেল, ভাবনাটা কি ইউনিক ভাবলো একটা জিনিস। আমার ফিল্ম মেকার হিসেবে ঈর্ষা হয়েছে, এটা একটু এটা একটু চিত্রনাট্যকার হিসেবে আমার ছিল। ঈর্ষা হয়েছে যে আরে সাহস কি ভেবেছে। প্রথমে ডিসকারেজও করেছিলাম, ও যখন বললো এরকম একটা ভাবছি জানো, হ্যাঁ ঠিক হবে, একটু ভাবো এটা আর কি, ওরকম কি হবে। তারপর লিখে যখন আমাকে শোনাচ্ছে আমি কি দিই, এটা তো একটা অন্যরকম একটা অদ্ভুত একটা অন্য প্যাটার্ন নিয়েছে, অদ্ভুত একটা আধুনিক ভাবনা। মানে আমাদের যেরকম ফেসবুক বা আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা যেরকম ভাবে পোস্ট করি না, ছবি দিই বা কোনো লেখা দিই, মনের কথা লিখি, ঠিক সেইভাবে ওই পোস্ট অনুযায়ী ধরে 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 আমার গল্পটা বলা আছে। সেটাই, মানে আর যখন সেগুলো আমরা- দেখলে তো একটা জীবনের একটা আইডিয়া পাওয়া যায়। কারোর প্রোফাইলে যদি আমরা যাই, মানে কেউ বিয়ে করলো আমরা জানতে পারলাম, হ্যাঁ। তাদের সন্তান হলো আমরা জানতে পারলাম, পুরো গল্পটাই যেন ফেসবুক হয়ে গেছে। মানে ফেসবুককে আমরা বোধহয় এইভাবে ভাবতাম না, কিন্তু এখন তোমার এই ছবিটা ট্রেলার দেখার পর বা তোমার ভাবনাটা শোনার পর সত্যি ভাবতে শুরু করেছি। তো চুনিদি এবং কৌশিকা দুজনকেই জিজ্ঞেস করবো, এই ছবিতে বন্ধুত্বটা তো খুব ইম্পর্টেন্ট, তো তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট মানে বন্ধুত্বটাই আছে এই ছবিতে বোধহয়। তো তোমাদের দুজনের কথা জিজ্ঞেস করবো, তোমরা দুজনে আসলে কতটা বন্ধু, মানে এখনো না থেকে যাবে? বন্ধুই। হ্যাঁ, আমাদের কাছে দ্বিতীয় পরিচয়, আমরা স্বামী স্ত্রী। আমাদের মানে আমাদের তৃতীয় বা দ্বিতীয় পরিচয় হচ্ছে স্বামী স্ত্রী এবং উজানের বাবা মা। আমাদের প্রথম পরিচয় আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুজন বন্ধু, হ্যাঁ, যারা ভালোভাবে বাঁচবো বলে একসাথে এসেছি। এমন দুজন মানুষ একদম খাপে খাপ একরকম ওরম না, কিন্তু ঠিক খাপে খাপ নয় বলে দুজনের কাছে মিট করে, মেশে, এবং আমরা দুজন এক জায়গায় এসে আনন্দ লাগছে ভাবতে যে আমরা এন্টারটেন করতে পারছি মানুষকে আনন্দ দিতে। এই জায়গা থেকে তো জড়ো হয়েছিল, তো ও তো অধ্যাপিকা হতে পারতো। আমার মনে হয় ওটাই ওর সেরা প্রফেশন ছিল, সেটা ছেড়ে দিয়ে ও এন্টারটেনমেন্টে এসেছে। আজকে অভিনয়ও করছে, তার পাশাপাশি পরিচালনার কাজ করছে। আমি পরিচালনা অভিনয় করছি, আমাদের বাড়িতে আমাদের পুত্র সে একটা ছবিতে অভিনয় করেছে। কাজে এটা আমাদের কাছে খুব আনন্দের যে এই নববর্ষে
দেয়ালে দুটো পোস্টার থাকবে ইম্পর্টেন্ট, একটা তারিখ এবং ওইদিকে জ্যেষ্ঠ পুত্র থাকবে। আমরা এন্টারটেন করছি মানুষকে আজকে এই স্ট্রেসের দিনে, দুঃখের সময়, চাপের সময়, রাজনৈতিক ডামাডোলের সময়, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানুষের ওষুধ খায় জানো তো, মানে রিল্যাক্সেশনের জন্য। স্ট্রেস তার কমানোর থেকে জন্য। স্ট্রেস কমাবার তার থেকেও বড় ওষুধ হচ্ছে সিনেমা দেখা, গান ভালো শোনা। অবশ্যই সেই কাজগুলো আমরা করছি, আমরা খুব খুশি। মানুষ আমার আমাদের ছবিতে বর্ষা সেটাই রাখুক। বলা যে বন্ধুত্বটা খুব খুব মানে সেটা একটা জীবনেরই ছবি আসলে। আমাদের জীবনটা এগোয় সুন্দরভাবে বন্ধু আছে বলে, এবং বন্ধুত্ব সমবয়সের নাও হতে পারে। আমার বাবাও তো আমার খুব ভালো Correct, বন্ধু হতে correct. পারেন। হ্যাঁ, সেই বন্ধুত্বগুলোই ধরা আছে এই ছবিতে। যে বন্ধুত্বটা, যে বন্ধনগুলো ছাড়া কেউই কিচ্ছু নই আমরা। যেই কারণে আমার ছবিটা পরিবারের স্ট্রেংথের কথা বলে, যেটা একটা শুভ দিনে বা খুব দুঃসংবাদের সময়, খুব দুর্দিনে সবাই একসাথে জড়ো হয়ে পড়ে। যেখানে আমি আমার কোনো একটা মানে যখন আমার দুঃসময় যাচ্ছে, তখন আমি হয়তো আমার রান্নাঘরে এমন কাউকে দেখতে পাই যে জীবনে আমার বাড়িতেও কোনোদিন ঢোকেনি, সে হয়তো আমার রান্নাঘরে গিয়ে আমাকে চা বানিয়ে খাইয়ে সেটাই। দিচ্ছে। এই যে একটা সাপোর্ট সিস্টেম, আমরা কেউই কিচ্ছু না উইদাউট দ্য সাপোর্ট। আজকে আমরা ছবি তৈরি করছি, তোমাদের ছাড়া আমরা দর্শকের কাছে পৌঁছতে পারবো না। দর্শক না দেখলে তো ছবি তৈরি করার মানে হয় না। উই আর নাথিং, আমরা সবাই কিন্তু কোথাও না একে কোথাও অপরের ভাবে সাথে আর কি এইভাবে যুক্ত, আটকে, এই একদম। বন্ধনের চূর্ণি, কথা বলে আমার আমার একটা কথা ছবি। বলার আছে। যেখানে আমার গান আমি বলিনি, আমার বন্ধু যে গানটা রিলিজ হয়েছে দেখবে, সেই বন্ধুত্ব সব রকমের বন্ধুত্বের কথা বলে। বন্ধু মানেই একটু পাশে থাকা, বন্ধু মানেই ভিড়ে চোখ রাখা। মানে সব বয়সের বন্ধুত্বের বয়সের, কথা বলে। right. এবং সেই বন্ধুত্বের ফিলিংটা কিন্তু আমার মা বাবার মধ্যেও রয়েছে, আমাদের জেনারেশনেও রয়েছে, আমার ছেলের জেনারেশনে হ্যাঁ। রয়েছে, বাচ্চাদের মধ্যেও রয়েছে একেবারে। তাই সেটাই, না? দাদু এবং নাতির যে বন্ধুত্ব, নাতি নাতনি, একদম সেই তাই। বন্ধুত্বটার মতো মানে স্ট্রং হ্যাঁ। বন্ধুত্ব সেটা বোধহয় ভেবেই নির্মল বন্ধু গানটা আমার বন্ধুত্ব। ছবিতে রয়েছে, যে সেই। বন্ধুত্বের ছবি বলে। এবং এটাতে আমার একটা হ্যাঁ। জিনিস মনে হচ্ছে চূর্ণি, সেটা হচ্ছে এই যে বন্ধুত্ব ওর ছবির ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ হচ্ছে কারণ কি, আজকে মানুষ ভীষণভাবে বন্ধুত্বের কাঙাল। হ্যাঁ, সারাক্ষণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু বন্ধুত্ব সবাই বন্ধু বন্ধুত্বের হচ্ছে তো, জন্যই যাচ্ছে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। বন্ধু পাচ্ছে না বলেই তো মানুষ পাগলের মতো শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে যাচ্ছে, আরো বন্ধু চাই, আরো বন্ধু চাই। মানুষ বন্ধুত্বই তো খুঁজছে। কাজে এই ব্রিলিয়েন্ট এডিশন বন্ধু গানটাকে এই ছবিতে নিয়ে আসা, সবাই যেন বন্ধু খুঁজছে, কেউ পাচ্ছে কেউ সোশ্যাল পাচ্ছে মিডিয়াটা না। ইউজই করছে Yes, আমরা বন্ধুর বন্ধুত্বের জন্য জন্য। একদমই। কিন্তু তাই এটা না? আমি জিজ্ঞেস করবো, এই যে ফেসবুকের মাধ্যমে বন্ধু, এটা কি মনে করো যে বন্ধুত্বের যে সংজ্ঞা, এই যে আমরা দুদিনে একদিন আমরা বন্ধু পেয়ে গেলাম, আমরা বন্ধু, এই বন্ধুত্বটা কি মানে সত্যি থেকে যায়, স্টে করে? অনেক ক্ষেত্রেই তো থেকে যায়, থাকে না তাও তো না। কিন্তু এটা আমাদের ওয়ার্ল্ডটাকে খুলে দিচ্ছে, আমাদের জানলা দরজা খুলে দিয়ে আমাদের একটা আরো লার্জার ওয়ার্ল্ডের মধ্যে আমরা বন্ধুত্ব খুঁজছি এবং পাচ্ছি। এবং অনেক ক্ষেত্রে সেই বন্ধুত্বগুলো, এবং মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শুধু বন্ধুত্ব তৈরি হচ্ছে তা না, বিচ্ছেদও ঘটছে, বিচ্ছেদ ঘটছে। অনেকে মিট করে বিয়ে হয়ে সম্পর্ক, যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, পাকাপাকি সম্পর্ক তৈরি হচ্ছে। সেখানে আমরা আমাদের জন্মদিন সেলিব্রেট করছি, সেই ছবিগুলো শেয়ার করে আমরা বন্ধুদের সাথে আনন্দ পাচ্ছি। সেখান থেকে আমাকে অনেক বেশ করে শুভেচ্ছা জানাচ্ছেন, বা আমার এই তারিখ ছবির জন্য আমি কত শুভেচ্ছা পাচ্ছি আমি সোশ্যাল মিডিয়াতে। আবার আমি মৃত্যু সংবাদও পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। আমার নিজের ক্ষেত্রে ঘটেছিল, আমি আমার এমন একজনের ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করেছিলাম, যে আমি সেদিনই জানতে পারি যে 7 দিন আগে মারা গেছে। মানে উনি অনেকদিন আগে পাঠিয়ে রেখেছিলেন আমারই স্কুলের জুনিয়র, আমি তার সাথে নাটকও করেছি স্কুলে। এবং আমি তো ফেসবুক সবসময় করি না, বা আমি টুইটার, ইনস্টাগ্রাম খুব আমি রেয়ারলি ভিজিট করি। তো আমাকে এরকমই একটা মানে বকাবকি শুনেছি, আমাকে বাড়ির লোকেরা বলে, কি রে হোয়াটসঅ্যাপে একটা কিছু পাঠিয়েছি তুই দেখবি? আচ্ছা দেখছি করে আমি দেখিনি। হ্যাঁ, ওকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে ফোন করতে হয়। হ্যাঁ, আচ্ছা, এটা এই দেখে নাও জন্যই একটু। আমি চূর্ণিদিকে একদিন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম একটা ইন্টারভিউ, তারপর আমি রিপ্লাই পাই না। আই এম ভেরি সরি। যারা আমাকে এইটা চেনে তারা বুঝতে পেরেছি, ঠিক ব্যাপারটা আছে, এবার বোঝে, জেনে গেলাম, বুঝলে তো? এবার না, জেনে না, গেলাম। চূর্ণি, সেরকমই এই Facebook- যন্ত্রটাই ও পছন্দ করে না। খুব মানুষের ভালো। সঙ্গে কথা বলবো সামনে, ফোনে একদম কেন? সেরকমই ফেসবুকে আমি যাই না বলে আমার বাড়ি কেউ গিয়ে বলে, কি দেখ একটু রিকোয়েস্ট হচ্ছে, কিছু দেখ, একটু কিছু কর। আমি ঠিক আছে পরে উজানেরই জন্মদিনের দিন 7 পর আমি একদিন দুপুরবেলা বসে আমি ফেসবুক ইয়ে করছি। আগে ভালো আছে পার্সোনাল মেসেজগুলো যেগুলো আছে সেগুলোকে আগে উত্তর দিই। অনেক মানে সে অনেকগুলো রয়েছে, আমি সবাই পুরনো বন্ধু, স্কুলের টিচার, প্রফেসর্স, কলেজের সব গ্রুপ, হ্যাঁ, তাদের সাথে অনেক আড্ডা হলো, কি কোথায় রয়েছে, ভীষণ ভালো লাগছে।
ওরা অনেকটা নিচে দেখলাম যে একজন আমায় পাঠিয়ে রেখেছে অনেকগুলো মেসেজ, যেগুলো আমি মানে প্রায় 2 বছর ধরে বোধহয় পাঠিয়েছি, আমি পড়িনি সেগুলো। হ্যাঁ, কোনোভাবে আরো মেসেজ আসতে থেকে যেটা নামতে থেকেছে নিচে। তার মধ্যে একটা পারি যে মনে আছে আমি সো এন্ড সো স্কুলে তোমার জুনিয়র ছিলাম। আবার কয়েকটা ডেট পরেও লিখেছে আমি তোমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। আবার কয়েকটা ডেট পরে দেখছি একটা মেসেজ, ও লিখেছে তোমাকে যে পাঠিয়েছি তুমি তো উত্তর দিলে না এখনো। হ্যাঁ, তুমি তো ফ্রেন্ড রিকোয়েস্ট, তুমি কি ভুলে গেছো আমাকে? আমি কিন্তু, ও হয়তো ভাবছে যে চুন্নি কে নাকে হয়ে গেছে, এখন আমাকে আর মনে নেই। আমি এত লজ্জা পেয়েছি, আমি ইমিডিয়েটলি উত্তর দিয়েছি ওকে যে শোনো, আমি আমার মনে আছে তুমি এরকম ছিলে, তোমার সাথে নাটক করে সব মনে আছে। আমি এক্ষুনি তোমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি, করে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ওকে এমনি প্রোফাইলে গেছি, গিয়ে দেখি একেরকম আগে চুলটা টেনে বাঁধতো, এখন দেখি দুদিকে এরকম একটা বাচ্চা মেয়ে, ও স্কুলে পড়ায়, সব করে যখন নিচে দেখছি ভাবতে পারছি না এটা কি হয়ে গেল, তুমি নেই, RIP মেসেজেস। আমি না মানে পুরো আমার ইয়েটা গুলিয়ে গেছে পুরো, মানে আমি শকিং। তারপরে আমি আমার এক কমন ফ্রেন্ডকে ফোন করলাম, একজন বন্ধুকে, সে বললো যে দিন 7 আগে ও চলে গেছে। এবং ডেটটা কি, উজানের জন্মদিনের ঠিক আগের দিন, মানে যখন আমি একটা জন্মের সেলিব্রেশন প্ল্যান করছি বাড়িতে, সেই সময় আরেকটা বাচ্চা তার মাকে হারিয়েছে সেই দিনটায়। এই যে জন্ম মৃত্যু পাশাপাশি থাকে, হ্যাঁ, এবং সোশ্যাল মিডিয়াতে মানুষটা ইমোর্টালাইজ হয়েছে। আজকে 7 বছর হয়ে গেছে এই ঘটনার, এখনো কিন্তু ওর স্বামী ওকে সব কটা ছবিতে ট্যাগ করে। সো শি ইজ অ্যালাইভ, ও এখনো বেঁচে কিন্তু সোশ্যাল মিডিয়াতে। আমাকে পরিচিত যাদেরকে চিনি তাদেরকে সোশ্যাল মিডিয়া যদি আমরা দেখি, আমরা দেখবো তারা এখনো অ্যাক্টিভ, বা তারা অ্যাক্টিভ না হলেও তাদের প্রোফাইলটাকে অ্যাক্টিভ, মানে তাদেরকে ট্যাগ করা হচ্ছে, তাদের সঙ্গে কথাবার্তা বলছে। আমার একজন বান্ধবী আছে, সে তার স্বামীর সাথে রেগুলারলি গান শেয়ার করে ফেসবুকে, স্বামী কিন্তু নেই, তাদের পছন্দের গানগুলো শেয়ার করতে থাকে। তারপরে আমি মানে আরেকটা ছোটই এক্সপিরিয়েন্স আমি ইয়েতে বলবো, মানে ফেসবুক সংক্রান্ত না, সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নয়। যখন না সেটা যাই হোক, সেটা আমি না বলে অন্য একটা বলি। যখন ধরো কালিকা চলে গেল, আমরা দেখেছিলাম যে সে সকালে সংবাদটা পেলাম আমরা হোয়াটসঅ্যাপে গিয়ে দেখি লাস্ট সিন অ্যাট 8 সামথিং এর একটা টাইম দেওয়া ছিল। ওই সময়টা তো মানুষ হোয়াটসঅ্যাপটা চেক করেছে, তার ওই 2 ঘন্টা পর কিন্তু মানুষ কিন্তু রাত্রে আমি পেরেছি যে চলে যাচ্ছি, ফিরে এসে কিন্তু লাস্ট সিন একটা দেখাচ্ছে 2 ঘন্টা, মানে তখন একটা অদ্ভুত অনুভূতি হয় না যে মানে এটা সত্যি এটা একটা দলিল। সেরকমই ওই বন্ধু আমার অ্যাক্টিভ 10 days ago এরকম একটা ব্যাপার থাকছে, তো তার তো এই 10 দিন আগেও সে ছিল, 10 দিন আগে মানুষটা ছিল। মানে এইটা সত্যি, এটা অনেক সময় হয় যারা নেই আমরা তাদের প্রোফাইলগুলো কিন্তু চেক করি। মানে আমারই এক বন্ধু মারা গেছে, তো আমি তার প্রোফাইল মাঝে মাঝে চেক করি, মনে আছে এমনিতে দেখতে পাচ্ছেন ঠিক আছে, হয়তো ওই পারে আছে যেভাবে ইউজ করতো, সেটাই হয়তো। আমি যেমন একটা ছবির সাথে এটা, আমি একটা ছবির ভাবনার সাথে বলবো, এটা ভীষণভাবে আছে আমার একটা জিনিস ফেসবুকের মধ্যে মানুষকে খুঁজে পাওয়া অন্যভাবে, আমার জিনিস মনে হয়েছে জানো, সেটা হচ্ছে এর মধ্যে একটা অদ্ভুত ভাবনা যেটা সারাক্ষণ সমাজ জীবনে রয়েছে। আমরা না সচেতন হইনি কখনো, ঠিক যেমনিভাবে শব্দর ক্ষেত্রে হয়েছিল না, সবার মনে হয়েছিল কি সিনেমার বিষয়, এটা কি সিনেমা হতে পারে। তারপর দর্শক যখন দেখে ভাবতে শুরু করলো যে রিলেট করে, যে আমিও তো এই তারক, আমিও তো শব্দ শুনি, এই যে পাশে লোকটা চিপস খাচ্ছে আওয়াজ হচ্ছে, এই হচ্ছে এই শব্দ সচেতন হয়ে গেল। এই ছবিটা সেই রকম একটা জিনিস যে সবাই সোশ্যাল মিডিয়া সচেতন হয়ে যাবে। এই যে টাইপ করছি হিজিবিজি মজার জিনিসই করবো না, আমি যেটা লিখলাম থেকে গেল তো চিরকাল, এ তো আর যাবে না। এই ছবিটা কিন্তু সাংঘাতিক। এই হলের 900,000 লোক যারা বসে দেখছে, এই দিনে লাখ লাখ লোক দেখবে এই ছবিটা যখন, তারা সবাই কিন্তু মোবাইল হাতে নিয়ে বসে দেখছে, খেয়াল রাখতে হবে। তারা যে সচেতন হয়ে যাচ্ছে, এই আঙুল তারিখের পরে যখন মোবাইলে আঙুল ফেরত যাবে, সেটা একটু ভেবে দেবে সেটা ছবিটা দেখার পর, মানে সময়ের মূল্যটা তো সেখানে। এবং আমি যখন একটা ফোন কাউকে করছি, সেই মানুষের সঙ্গে এটা আমার শেষ কথা কিনা আমি তো জানি না, বা কারোর সাথে আমার শেষ দেখা আমি তো সেটা জানি না, বা আমি একটা কিছু লিখছি, সেই লেখাটা আমার শেষ লেখা হয়ে যেতে পারে কখনো। তো এই ব্যাপারটাকে কেন্দ্র করে আমার গল্পটা। আর সেই মবিডিটি নিয়ে নেই যে কেবল মাত্রই শেষ হয়ে যাচ্ছে। আমার সবসময় আশা হচ্ছে যে একটা শেষ মানে একটা নতুন শুরু।
একদম, সেটা তো অবশ্যই। এবং এবং তারিখও- শেষটা আছে সেটা জেনে যেন আমরা শেষ অবধি, যখন আমার শেষটা আসবে তার আগে অবধি আমি সুন্দর করে কাটাতে পারি। এর জন্যই আমার বলছি মতো বোধহয় করে। সেলিব্রেট করতে প্রত্যেকটা দিন, যে যার মতো করে যে যার celebrate মতো করে। সদা আচ্ছা, থাকো তোমরা আনন্দে। তোমরা দুজন প্রত্যেকটা দিন, হ্যাঁ সদা থাকা আনন্দে অবশ্যই, মানে আমরা চেষ্টা করি, হয়তো হয় না অনেক সময়। তোমরা দুজন নিজেদের মতো করে প্রত্যেকটা দিন সেলিব্রেট করো, চূর্ণিদি বা কৌশিকদা নিজেদের মতো করে? অবহেলায় নষ্ট করি না, চেষ্টা করি ইম্পর্টেন্ট নিজেদের মতো, সেটা ঘরোয়া হোক, কাজের ক্ষেত্রেও, যে কোনো ক্ষেত্রেও নিজেদের মধ্যে কথা বলেও গল্প করেও সেটাও আমরা প্রতিদিনও মানে যখন 2 কাপ চাও খাই ওই মোমেন্টটাও যাতে স্পেশাল হয় আমরা চেষ্টা করি। খুব মানে উচ্চারণ করে চলো স্পেশাল করি ওরকম হবে না, কিন্তু যত্ন নিয়ে যে একটুখানি চা খাবো এখন, এই খুব মুহূর্তে, তুমি জানো না লাস্ট কাপ কিনা, মানে এভরি এটা মানে- মোমেন্ট। ও একটা বিজ্ঞাপনে একটা লাইন লিখেছে যে 365 দিনের মধ্যেই ঘাপটি মেরে বসে আছে মৃত্যুদিন। সে সাংঘাতিক, একটা চিতাবাঘ ঝোপের পিছনে বসে থাকে না, আমরা আমাদের মৃত্যুদিনটা তো কাটিয়ে যাচ্ছি প্রত্যেক বছর। এগোচ্ছে, হ্যাঁ সেই হয়তো আমি এখন হঠাৎ ভাবছি যে এই ইন্টারভিউটা আমার শেষ নয় তো, মানে এটা তোমরা যখন কথা বলছো সারা এরকম একটা জীবন। চিন্তা কিন্তু সেই আসছে। হ্যাঁ আসছে, সেই কিন্তু ভয় নিয়ে সেটাকে- থেকে লাভ নেই তো। সেই না, ভয় নিয়ে না থেকে থেকে লাভ celebrate নেই, করতে কিন্তু হবে। ওর জন্য যেটা করছি সেটা আরো ভালো করে করি। হ্যাঁ। সেই কথাই বলে তারিক। সেই কথাই বলে তারিক। একদম শেষ করব, কারণ এই তুমি যে বিষয়টা নিয়ে ছবি, সেই বিষয়টা নিয়ে সত্যি কথা চলতেই থাকবে, আমাদের শেষ করতেই হবে শেষে। আমি সকলকে চূর্ণিদি, সেটাই বলি যে আপনার চেনা জানা লোকেদের টাচ করতে গেলে এখন আমরা যে সোশ্যাল মিডিয়াতে ঢুকে পড়তে পারছি, তারা সেখানে একটা অমরত্ব পেয়ে যাচ্ছেন যেন। যে সত্যি। তাদের- হ্যাঁ, তার সেই অন্যভাবে ছবিটা- তুমি দেখাচ্ছ সেই ছবিটা social media কে। বদলাচ্ছে না, বছরের বছর যেই ছবিটা রয়েছে সেটাই থেকে যাচ্ছে। তার লেখাগুলো পড়ে আমি তাকে কোথাও ছুতে পারছি, চাইলে সেখানে আমি এটা কিছু লিখেও দিচ্ছি তাকে নিয়ে। তার বলে। হ্যাঁ, সো আমরা ভাবছি তিনি দেখছেন, হ্যাঁ, যেখানেই থাকুক যেখানেই তিনি থাকুক। দেখছেন হয়তো। হ্যাঁ। এটাই তো স্যাটিসফ্যাকশন, তাই না? এটাই মনে satisfaction। একদমই তো শেষ করবো চূর্ণিদি এবং কৌশিকদা, তোমরা শেষে যদি দর্শকদের কিছু একটু বলো। আগে আমি বলিনি, তারপর পরিচালক বলবেন। সেটা হচ্ছে যে ছবিটি দেখুন, অসামান্য অভিনয় এবং বিভিন্ন প্রজন্মের ভালো অভিনয়, একদম ছোট বাচ্চা থেকে কলেজ স্টুডেন্ট, শাশ্বত, ঋত্বিক, রাইমা, তারপরে আমাদের অনস্বাদী, অর্ধেন্দুবাবু, অলোকনন্দাদি, এই সিনিয়রদের একটা গ্রুপ, মানে ধাপে ধাপে জীবনের যে সার্কেল অফ লাইফ, সেটা এত উচ্চমানের অভিনয় এবং এত আধুনিকভাবে তৈরি করা একটা ছবি, এত সুন্দর করে গল্প বলা। আমি গর্বিত যে চূর্ণি এরকম একটা ছবি বানিয়েছে বলে, সত্যি বলছি আমি খুব গর্বিত এরকম একটা ছবি বানিয়েছে। কারণ আমি ছবিটা দেখে অবাক হয়ে গেছিলাম যে মানুষের ভাবনা যেরকম, সেই ভাবনাকে ছবিতে তুলে ধরা। ভাবনা তো অস্থির, ভাবনা খুব স্থির নয়, সেই ভাবনাগুলোকে অদ্ভুতভাবে ইমেজে তৈরি করা। আমি ওকে আগেও বলেছি, প্রকাশ্যেও বলছি, খুব গর্ব হয় এটার জন্যে। চূর্ণি, আপনারা দেখবেন অবশ্যই। আমি আশা করছি আপনাদেরকে আমি হলে দেখতে পারবো, কারণ ছবিটা পরিবার কেন্দ্রিক ছবি, আমাদের প্রত্যেক দিনের ছোট 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 ঘটনা নিয়ে ছবি, যে ঘটনাগুলোকে আমরা অবহেলা করি, যে দিনগুলোকে অবহেলা করি, যে ছোট ছোট মুহূর্ত আমাদের জীবনে কেটে যায় কিন্তু আমরা ভাবি না যে সেটা আসলে কত সুন্দর, সেরকম মুহূর্তকে বুনে বুনে আমার এই ছবিটা। এবং পরিবারের ছবি এই কারণে যে পরিবার ছাড়া কেউ আমরা কিচ্ছু না, সেটাই আমাদের রুট, সেটাই আমাদেরকে তৈরি করে। আমি যা, আমার পরিবারের কারণে আমি তা। কাজেই মা, বাবা, কাকা, জ্যাঠা, কাকিমা, ঠাকুমা, সকলকে নিয়ে, মামা, মাসি, সকলকে নিয়ে ছবিটা দেখতে আসুন, ইয়াং ছেলে মেয়েদের নিয়ে দেখতে আসুন। আশা করছি আপনাদের সকলের জন্য কোনো একটা বার্তা অপেক্ষা করছে, অন্তত এটুকু অপেক্ষা করছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একটা অসম্ভব ভালোবাসার বোধ, যেটা নিজেদের সম্বন্ধে ভালোবাসা তৈরি করবে, জীবন সম্পর্কে একটা ভালোবাসা তৈরি করবে আপনাদের। থ্যাংক ইউ সো মাচ Thank you. কৌশিকদা, থ্যাংক ইউ সো মাচ Thank you. চূর্ণিদি। আর আপনাদের বলি, যারা এখনো 12ই এপ্রিলটাকে এমনি একটা দিন ভাবছেন, তারা কিন্তু এটা করবেন না। তারিখ হিসেবে তারিখটাকে মনে রাখবেন, কারণ সেদিন মুক্তি পাচ্ছে তারিখ, এবং হলে গিয়ে দেখবেন তারিখ। আর বাকি বাংলা ছবির খবর জানতে হলে যেটা অবশ্যই করতে হবে, দেখতে হবে সিটি সিনেমা এবং সিটি টলিউড, এবং ফলো করতে হবে সিটি সিনেমা ইউটিউব চ্যানেল।